সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখোশ উন্মোচন করে সরে দাঁড়ালেন উমামা ফাতেমা। রক্তমাখা ছুরি দেখিয়ে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনা প্রধানকে হত্যার হুমকি। রাজশাহীতে হোটেল ঘিরে আওয়ামী লীগ নেতাকে বের করে পুলিশে সোপর্দ। চেয়ারম্যানের অপসারণের দাবিতে মার্চ টু এনবিআর শুরু, আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। প্রধান উপদেষ্টা সিইসির কি আলাপ হলো, পরিষ্কার করার আহ্বান সালাউদ্দিনের। বিএনপির দম ফুরিয়ে আসছে, যা বললেন গোলাম মাওলা রনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখোশ উন্মোচন করে সরে দাঁড়ালেন উমামা ফাতেমা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে উমামা লিখেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ হলো। ওই পোস্টে উমামা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাউন্সিল ও কার্যক্রম নিয়ে নানা অভিযোগ জানান। অভ্যুত্থানের কথা চিন্তা করে আমি এই প্ল্যাটফর্ম থেকে সকল ধরনের সমর্থন ও কাউন্সিলে প্রদত্ত ভোট প্রত্যাহার করলাম। আমি অত্যন্ত অশান্তিতে আছি। অভ্যুত্থানে যেমন স্বপ্ন দেখিয়েছে, গোষ্ঠী স্বার্থে এই প্ল্যাটফর্ম একইভাবে বহু মানুষের স্বপ্ন ও সময় নষ্ট করেছে। আমি অভ্যুত্থানের স্বপ্নকে রক্ষার জন্য এই প্ল্যাটফর্মে গিয়েছিলাম। প্ল্যাটফর্মে যাওয়ার আগে আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমি স্বাধীনভাবে কাজ করতে পারবো, কিন্তু প্ল্যাটফর্মের মুখপাত্র হিসেবে যাওয়ার পরেই টের পাই সংস্কার, জুলাই, শহীদ, আহত এসব মুখের বুলি মাত্র। শুধু আমি না, অনেক ছাত্ররাই পরিবর্তনের স্বপ্ন নিয়ে প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছিল। সবার সঙ্গে শুধু ছলনা হয়েছে। যারা আমাকে কষ্ট দিয়েছে, আমার সঙ্গে নোংরামি করেছে, এতগুলো মাস অভ্যুত্থানকে বাজার দরে কেনা বেচা করেছে, তাদের আমি কখনো ক্ষমা করব না। আমি রুহের ভেতর থেকে বদদোয়া দিচ্ছি এই মোনাফেকদের। রাজনৈতিকভাবে চাইলে অনেক সুবিধা আমি নিতে পারতাম, কিন্তু আমি পারি নাই। আসে নাই ভেতর থেকে। অনেক বেশি মানুষ মারা গেছে আসলে। এতগুলো সন্তান এতিম হয়েছে, মেয়েরা বিধবা হয়েছে, বাবা মা সন্তান হারা হয়েছে। আমি পারি নাই এসবকে পলিটিক্যালি ক্যাশ করতে। আমি গত ৮-৯ মাসকে ঝেড়ে ফেলে সামনে আগাতে চাই। অনেক ভালো ছেলে পেলেকে এই প্ল্যাটফর্মে আমি দেখেছি, গুডউইল আছে যাদের। আমি পরামর্শ দেব, আপনারা সবাই যাতে পড়ার টেবিলে মনোযোগ দেন, কাজে মনোযোগ দেন। আমিও ভেঙে পড়ছি না, গুছিয়ে আনছি সবকিছু, ফিয়ামানিল্লাহ। রক্তমাখা ছুরি দেখিয়ে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনা প্রধানকে হত্যার হুমকি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রক্তমাখা ছুরি দেখিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, দেশের প্রধান বিচারপতি ও সেনা প্রধানকে হত্যার হুমকি দেওয়া আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মোহাম্মদ আলমগীর। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ি সদর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় আলমগীর রক্তমাখা একটি ছুরি নিয়ে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনা প্রধানকে হত্যার হুমকি দিচ্ছেন। ভিডিওতে অশ্লীল ভাষায় গালাগাল করতে দেখা যায় তাকে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমেদ শনিবার দুপুরে বলেন, রক্তমাখা একটি ছুরি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার হুমকি দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ আলমগীরকে গ্রেফতার করে। পরে তাকে ফটিকছড়ি থানায় হওয়া একটি বিস্ফোরক মামলায় আদালতে পাঠানো হয়েছে। রাজশাহীতে হোটেল ঘিরে আওয়ামী লীগ নেতাকে বের করে পুলিশে সোপর্দ। রাজশাহী নগরের একটি হোটেল ঘিরে আওয়ামী লীগ নেতাকে বের করে পুলিশে সোপর্দ করেছেন একদল লোক। ওই নেতা হলেন তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন। গতকাল শুক্রবার রাত 11:30টার দিকে নগরের সাহেববাজার 0 পয়েন্ট এলাকার একটি হোটেলে এক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত 10টার দিকে বিএনপির নেতাকর্মী পরিচয় একদল লোক সাহেববাজার বড় মসজিদের পাশে হোটেলটির সামনে অবস্থান নেন। তারা দাবি করেন হোটেলের ভেতরে মাইনুল ইসলাম অবস্থান করছেন। হোটেল কর্তৃপক্ষ তা অস্বীকার করলেও পরে সেখানে ভিড় বাড়তে থাকে। খবর পেয়ে মাইনুলের মেয়ে ঘটনাস্থলে যান। রাত 11:30টার দিকে বিএনপির নেতাকর্মীরা তাকে হোটেল থেকে বের করে আনেন এবং পুলিশ তাকে নিয়ে যায়।
রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী বলেন, শুনেছি রাতে একটি হোটেলে আওয়ামী লীগের লোকজন গোপনে মিটিং করছিলেন, পরে জনতা ঘিরে রাখে। সেখানে বিএনপির নেতাকর্মীরা থাকতে পারেন, তবে সেখানে কোনো মব হয়নি। পুলিশ তাকে আটক করে নিয়ে গেছে। নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে, কোনো ধরনের মব তৈরি করা যাবে না, আর রাজশাহীতে কোনো মব হয়নি। চেয়ারম্যানের অপসারণের দাবিতে মার্চ টু এনবিআর শুরু, আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। আজ সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কার ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবিতে মার্চ টু এনবিআর কর্মসূচি শুরু করেছেন আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। শনিবার সকাল থেকে এনবিআর এর ঢাকা কার্যালয়ের কর্মকর্তা সহ দেশের বিভিন্ন প্রান্তের কর্মকর্তারা রাজধানীর এনবিআর ভবনের সামনে সমবেত হয়েছেন। এই পরিস্থিতিতে এনবিআর এর মূল ফটক বন্ধ করে দিয়ে ভেতরে অবস্থান নিয়েছে বিজিবি, পুলিশ, র্যাব ও কোস্ট গার্ডের সদস্যরা। এনবিআর ভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ, এনবিআর চেয়ারম্যান সমস্যার সমাধান না করে মিথ্যাচার করছেন। এ পরিস্থিতিতে আজ থেকে সারা দেশে শুল্ক কর কার্যালয়ে শুরু হয়েছে লাগাতার শাটডাউন কর্মসূচি। আন্দোলনরত এনবিআর এর একজন কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাউকে ভেতরে যেতে দিচ্ছে না, আবার বের হতে দিচ্ছে না। প্রধান উপদেষ্টা সিইসির কি আলাপ হলো, পরিষ্কার করার আহ্বান সালাউদ্দিনের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এই সাক্ষাতে কি বিষয়ে আলাপ বা বৈঠক হলো তা পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যদি উভয় পক্ষ থেকে জাতির সামনে বিষয়টি পরিষ্কার করা হয় তাহলে আমরা আশ্বস্ত হই। বিএনপির দম ফুরিয়ে আসছে, মন্তব্য গোলাম মাওলা রনির। বিএনপির দম ফুরিয়ে আসছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি। বিএনপির ঘন ঘন চীন সফর, এখানে ওখানে ছোটাছুটি সহ বিভিন্ন সমস্যা বেড়েই চলেছে বলে মন্তব্য করেন তিনি। রনি বলেন, চলমান রাজনীতিতে যে একটা মানসিক যুদ্ধ চলছে, সে যুদ্ধ বিএনপির সঙ্গে জামায়াতের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের, ডক্টর ইউনূসের সঙ্গে সেনাপ্রধান, রাষ্ট্রপতির একটা মানসিক দূরত্ব আছে। এর বাইরে নতুন রাজনৈতিক দল, যেটিকে কিংস পার্টি বলা হচ্ছে, প্রধানত এনসিপি এবং তার সঙ্গে প্রায় আরো 70 থেকে 80টি ছোট ছোট কিংস পার্টি, যাদের প্রক্সি দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে তৈরি করে রাখা হয়েছে। এসব কিংস পার্টির সঙ্গে 2-4 জন করে লোকজন রয়েছে, কেউ আওয়ামী লীগের, কেউ বিএনপির বা কেউ বিভিন্ন ব্যবসায়ী সম্প্রদায়ের। এদের মধ্যে রাজনৈতিক অঙ্গনে দৃশ্যত কোনো হানাহানি নেই, তবে এখানে নীরব চাঁদাবাজি, নীরব দখলবাজি, দুর্নীতি, অনিয়ম চলছে, যা আওয়ামী জামানার মতো প্রকাশ্য নয়। তবে তলে তলে নীরবের নিভৃতে সবকিছু হচ্ছে অতীতের যে কোনো অপকর্মের চাইতে বেশি মাত্রায়। এই কর্মের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গী সাথীরা। দ্বিতীয় ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে বিএনপি, তৃতীয় ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে জামায়াত। আমি জামায়াত এবং সরকার নিয়ে কোনো কিছুই বলবো না। বিএনপি নিয়ে বলছি এই কারণে যে, যেহেতু বিএনপির পক্ষ হয়ে আমি নির্বাচন করেছি, বিএনপির সঙ্গে সম্পৃক্ত রয়েছি, ফলে দলটির যদি ভালো কিছু হয় আমার এক ধরনের শান্তি থাকবে। আমি যেটা দেখলাম যে বিএনপি যখন সেই 2024 সালের আগস্ট বিপ্লবের পরে প্রথমে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, একই হলো। এর কারণ হলো যে তারা তো শেখ হাসিনার বিরুদ্ধে 15-16 বছর ধরে লড়াই করেছে, সংগ্রাম করেছে এবং তারা সর্বস্ব রাজপথে বিসর্জন করেছে, কারাগারে বিসর্জন করেছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য। কিন্তু বাস্তবতা হলো তারা ব্যর্থ হয়েছে। 2 নম্বর হলো, বিএনপি এই জুলাই আগস্ট বিপ্লবকে প্রথমে সমর্থন দিতে চায়নি, কিন্তু পরবর্তী সময়ে তারা নৈতিকভাবে সমর্থন দিয়েছে এবং শেষের সপ্তাহে অর্থাৎ আগস্ট মাসের 5 তারিখে পতন হলো, তার আগের 7 দিন তারা সর্বশক্তি নিয়ে রাজপথে থাকার চেষ্টা করেছে। এর মধ্যেই অনেকগুলো ঘটনা ঘটে গেল, সরকার গঠন হয়ে গেল, তারপর শেষে সেই সমন্বয়কদের আবির্ভাব হলো, তরুণদের আবির্ভাব হলো। তারা খুব চুপচাপ রইল, পুরো আগস্ট মাসটা তারা চুপচাপ রইল। সেপ্টেম্বর মাস থেকে তারা দেখলো যে তাদের জায়গা জামায়াত দখল করে ফেলেছে এবং জামায়াত সব জায়গায় প্রাধান্য বিস্তার করছে এবং বিএনপিকে সবাই মাইনাস করার জন্য, ছোট করার জন্য, হেয় করার জন্য তারা চেষ্টা করছে। তখন তারা ঘুরে দাঁড়িয়ে তারা বলা শুরু করলো যে, আমরাই আন্দোলন করেছি, আমরা টাকা দিয়েছি, আমরা সুসংগঠিত করেছি, আমরা পেছন থেকে এই লজিস্টিক সাপোর্ট দিয়েছি এবং তাদের এই কথা বলার জন্য তারা বিভিন্ন মাধ্যমে নিজেরা বলল এবং তাদের ভাড়া করা বিভিন্ন লোকের মাধ্যমে এই কথাগুলো বলানোর চেষ্টা করলো।
এবং যারা রাষ্ট্র পরিচালনা করলো তারা সঙ্গত কারণে বিএনপির মতো একটা বড় দলের সঙ্গে ঝামেলায় জড়াতে চাইল না। এ কারণে সরকার বর্ষি ফেলে বিএনপি নামধারী নেতাদের প্রলোভন দেখিয়ে বর্ষিতে আটকে ফেলল। বিভিন্ন টেন্ডার, নিয়োগ, ইজারা বিভিন্নভাবে আটকালো। তখন বিএনপির যারা শীর্ষ নেতৃত্ব তারা বুঝে গেল যে বর্ষিতে তাদের লোকজন আটকে গেছে। এখন এই বর্ষি থেকে এদের বাঁচানো সম্ভব নয়। এরপর 2025 সালের মার্চ থেকে শুরু হলো টানাটানি। সেই সুতো টানাটানিতে একটি মাছও বের হতে পারেনি, বরং আরো বেশি করে গিলেছে। সেখানে দেখা গেল রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, শহর জনপদের যে খাদ্যগুলো রয়েছে, সবকিছু নিজেদের হাতে নেওয়ার জন্য বিএনপির নেতৃত্ব চেষ্টা শুরু করে দিল মার্চ মাস থেকে। সেই চেষ্টা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে, কিন্তু কোনো সফলতা নেই। ফলে এখন ঘোরাফেরা হচ্ছে বিভিন্ন জায়গায়, যে আশ্বাস দিচ্ছে, যে কথা বলছে তার পেছনেই ছুটছে। দেশে এত কাজ বাদ দিয়ে এখন বিএনপির নেতারা চীন দেশে গেছে। এরা যে কেন গেছে, কি জন্য গেছে, এটা আমি বুঝি না। সেখানে কোনো বেনিফিট আছে বলে আমার কাছে জানা নেই। কিছুই করতে পারবে না চীন। এখানে রাষ্ট্র ক্ষমতায় আসতে হলে নিজের দম দিয়ে আসতে হবে, নিজের শক্তি দিয়ে আসতে হবে। এগুলো না করে বিএনপির লোকদের টেকনাফে যেতে হবে, উখিয়া যেতে হবে, কক্সবাজারে যেতে হবে, চট্টগ্রামে যেতে হবে, সিলেটে যেতে হবে। ঢাকা শহরের কাউরান বাজারে, গাবতলীর হাটে যা কিছু আছে এগুলো বন্ধ করতে হবে। সন্ধ্যার পরে গুলশানের কোন কোন অফিসের সামনে হাজার হাজার গাড়ি থামে এবং হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়, এগুলো বন্ধ করতে হবে। এছাড়া বেইজিং এ গিয়েই নির্বাচন করতে হবে, ঢাকাতে ইলেকশন করা লাগবে না। এবং এই যে তারা ঘন ঘন সেখানে যাচ্ছে, এতে করে স্পষ্টতই তাদের যে রাজনৈতিক দম, সেই দমটা যে কমে যাচ্ছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে।